এত এই যে কথাগুলো বলে না কলকাতা পুলিশ মাঝে মধ্যে, নিজেদের অব্যবস্থাটা, নিজেদের ইনডিসিপ্লিন ম্যানারগুলো এবার তো প্রকাশিত হয়ে যাচ্ছে, এই আনসারটা করুন না। কলকাতা পুলিশের বাইক ব্যবহার করে চেতলায় গুছিয়ে মদ্যপান করে ওই রকম অবস্থায় বাইক নিয়ে আরজি করে এসছে, তাহলে নাকা চেকিং এর নাটকটা কোথায় গেল? ভারতীয় ন্যায় সংহিতা যখন পাশ হয়েছে তখন তারা এই প্রশ্নটা করেননি কেন যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দাও। এখানে এসে তুমি বিধানসভায় টেবিল করছো কেন? যে অ্যাডভোকেটরা এই মামলাগুলো লড়েছেন স্টেটের হয়ে, তারাও আমার বন্ধুস্থানীয় সিনিয়র, আমি জানি যে তারা নিজেরাও জানেন যে এতে কিছু হবে না, কিন্তু কিছু করার নেই। তারা আলটিমেটলি তো মানে গভর্নমেন্ট সার্ভেন্টের মতো না, সরকার যা বলবে তাদের তাই করতে হবে। এই অভয়ার বিচারকে কেন্দ্র করে আমরা সরকারকে একাধিকবার একাধিক মন্তব্য করতে শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য এখন হাইকোর্টের দ্বারস্থ হলেন শুধুমাত্র সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে। কি বলবেন সে বিষয়ে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে স্টেট এই যে ফাঁসি ফাঁসি করে এত লম্পজম্প করছে, এটা তাদের কি বলবো, মানে তাদের এটা একটা রাজনৈতিক ড্রামা, পলিটিক্যাল ড্রামা। এইটার সাথে কোনো রকম মানে এটা একটা পারফরমেন্স করছেন ওনারা, সোজা ব্যাপার। এর সাথে ওনাদের ভিশনারি লিডারশিপের কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে আমাদের রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন, যেটা সুপ্রিম কোর্ট আগেই প্রতিষ্ঠা করেছে, এবং কেন এই পার্টিকুলার কেসটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়েনি তার পেছনে প্রপার রিজনিং দেওয়া আছে। এই নয় যে হঠাৎ করে সঞ্জয়কে দেখে জজের ভালো লাগলো, আহাকে মিষ্টি ছেলে, আর ফাঁসিটা দিলাম না, এরকম হয় না। তার পেছনে যথাযথ রিজনিং দিতে হয় যে মোটিভটা কি ছিল। মোটিভটা তো ক্লিয়ার নয়, তারা পরস্পরকে চিনতেন না, কেবলমাত্র এই মেয়েটিকে খুন বা ধর্ষণ করবার জন্যই যে সঞ্জয় এখানে এসেছিলেন তা না, এটা মোমেন্ট অফ লাস্টের একটা বহিঃপ্রকাশ। এবং মারা যে গিয়েছেন, কজ অফ ডেথটা দেখা যাচ্ছে হচ্ছে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, মানে গলা চিপে এইখানটা আমাদের দম বন্ধ করে দিলে এটাকে বলে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন বা থ্রটলিং। এবং আরেকটা হচ্ছে স্মদারিং। স্মদারিং এর অর্থ হচ্ছে হাত হাত দিয়ে নাক এবং মুখের সামনেটা চেপে দেওয়া, এটা হচ্ছে স্মদারিং। এইটা অ্যাসোসিয়েটেড, এই দুটো জিনিস পাশাপাশি হওয়ার ফলে মৃত্যু হয়েছে। এবং এই যে চোখ দিয়ে ব্লিডিং এর কথাটা বলা হয়েছে, আমি তারপরেও দেখেছি যে তৃণমূলের অনেক বড় বড় লোকজন তারা বলছেন চোখ থেকে ব্লিডিং হয়নি, এই হয়নি। মানে আমি বুঝতে পারি না এনারা পুরো জিনিসটা না জেনে না পড়ে কথাটা বলেন কেন। হ্যাঁ, কিছু কিছু মিথ্যা তথ্য সার্কুলেটেড হয়েছে, এই যে 150 গ্রাম সিমেন্টের কথা বা এই পা 180 ডিগ্রি বেঁকে গেছিল, এগুলো কিছু কিছু মিস ইন্টারপ্রেট হয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ার ইউজাররা অনেক সময় আবেগে পড়ে অনেক কিছু ইম্পালসিভ লিখে ফেলেন। সেগুলো আমি শুরুর দিন থেকেই বলছি যে পোস্টমর্টম রিপোর্টে এই জিনিসগুলো লেখা নেই, কিন্তু চোখ থেকে ব্লিডিং এর কথা শুধু পোস্টমর্টমরা জাজমেন্টেও লেখা আছে, এবং সেটা হয়েছে ডিউ টু ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। কেউ যদি গলা চেপে, দেখবেন আমাদের চোখটা লাল হয়ে যায়, তার কারণটা হচ্ছে অ্যাসফিক্সিয়া তৈরি হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে গেলে যে এখানে আমাদের ব্লাড সার্কুলেশনটা এখানে এয়ার প্রেশার তৈরি করছে, এই প্রেশার থেকে আমাদের চোখটা লাল হয়ে যাচ্ছে। এবং সেটা এতটাই বিভৎস জোরে হয়েছে যে এখান থেকে চোখ থেকে ব্লিডিং হয়ে গেছে আমাদের মৃতা ছাত্রীর। এবার বিষয় হলো যে সেইটা একটা মূল কারণ। সঞ্জয়ের ইন্টেনশন, মোটিভ, সে ইনটক্সিকেটেড অবস্থায় ছিল, সে তো চেতলায় গিয়ে মদ্যপান করে এসছে, সে কথাও লেখা আছে, তারপরে সে এখানে আসে। এবার এখানে অনেকগুলো প্রশ্ন আছে। দেখুন, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, সে প্রথমে আরজি করে এই হত্যাকাণ্ড ঘটানোর আগে সে নাকি এখানে একবার এসেছিল, এসে সেখান থেকে নাকি সোনাগাছি যায়। সেই সোনাগাছির এরিয়াতে সে এবং তার বন্ধু যায়, সে বোধহয় বাইরে দাঁড়িয়েছিল, তার বন্ধু ভেতরে গেছিল, এই গোছের একটা বয়ান আছে। সেই সোনাগাছি এরিয়া থেকে সেই সঞ্জয় রায় এবং তার বন্ধু আবার বাইক চালিয়ে তারা নাকি চেতলায় যায়। চেতলায় গিয়ে তারা গুছিয়ে মদ্যপান করে, এবং মদ্যপান করে তারা আবার বাইক ফাইক চালিয়ে বা বাই সাম মিনস তারা এখানে আসে। এবার যদি চেতলায় গিয়ে লোকটা মদ্যপান করে আরজি করে আসে, আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে ভাই, ট্রাফিক পুলিশ, নাকা চেকিং, এগুলো তাহলে কি হচ্ছিল? রাত্রেবেলা হলেই সাধারণ মানুষকে হেনস্থা, এখানে ওখানে গেটরেল দিয়ে মুখের মধ্যে পাইপ বুঝিয়ে দেখেন। ওই সঞ্জয় রায়রা মদ খেয়ে ঘোরাঘুরি করলে তখন দেখেন না তো? এত এই যে কথাগুলো বলে না কলকাতা পুলিশ মাঝে মধ্যে, নিজেদের অব্যবস্থাটা, নিজেদের ইনডিসিপ্লিন ম্যানারগুলো এবার তো প্রকাশিত হয়ে যাচ্ছে, এই আনসারটা করুন না। যে একটা লোক চেতলায় গিয়ে মদ্যপান করেছে, সে সাধারণ লোক না, সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশের বাইক ব্যবহার করে চেতলায় গুছিয়ে মদ্যপান করে ওই রকম অবস্থায় বাইক নিয়ে আরজি করে এসছে, তাহলে নাকা চেকিং এর নাটকটা কোথায় গেল? রাত্রেবেলা করে সাধারণ মানুষকে হেনস্থা করেন, ঘুষ নেন, এগুলো তো করে ট্রাফিক পুলিশ। যারা সাধারণ মানুষ রাত্রেবেলা একটু নাইট ডিউটি করেন তারা জানেন যে কিভাবে হেনস্থা করা হয়। আসলে যারা মদ খেয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে তাদের ধরতে পারে না। প্রভাবশালী লোক হলেই, নেতার ভাই, অমুকের জ্যাঠা, তমুকের পিসামশাই হলেই ছাড়। আর সাধারণ মানুষ একটু কোনো কিছু গোলমাল করলেই আইদার মানে একটা বিশাল চালান ধরিয়ে দেবে, নো পার্কিং জোনে একটু ঢুকে যান বা নো এন্ট্রির জন্য কোনো কারণে একটু সিগন্যাল ফিল করুন, সঙ্গে সঙ্গে প্রচুর ফাইন। বাবা, কি বিরাট নীতি শিক্ষা! একদম ইউকে মনে হবে, ব্রিটেনে দাঁড়িয়ে আছি। মারাত্মক ব্যাপার। আর সঞ্জয় রায় যখন মদ খেয়ে চলে আসছে, তখন ইউকে আর থাকছে না, তখন সেই কলকাতার এই ভণ্ড লন্ডন হয়ে যাচ্ছে। এই হচ্ছে কলকাতা পুলিশ এবং আমাদের প্রশাসনের আসল ফেস। এরপরে এনাদের কথা বলবার দরকার নেই। এই যে বড় ম্যাসিভ ব্রিচ, এ নিয়ে এটা যদিও বিচারে
এটা নিয়ে প্রশ্ন করা নেই, কিন্তু এই ডেটাটা তো লেখা আছে যে চেতলায় গিয়ে মদ্যপান করেছিল। তাহলে মদ্যপান করে গাড়ি চালিয়ে এলো কি করে লোকটা? না কাছে ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করো। 4 জায়গায় ক্যামেরা বসিয়ে রেখেছো, সমস্ত কিছু করে রেখেছো, সিগনালে সিগনালে নাকা চেকিং করে তুমি মুখের মধ্যে অ্যালকোহল টেস্টিং করছো। সঞ্জয় রায় আসছে কি করে? এবং এটা তো মাঝে মধ্যেই করে, রাত্রেবেলা হলেই তো এই ধরনের মদ খেয়ে ঘোরাঘুরি করে। এতদিন একে ধরা হয়নি কেন? কটা 5,000 টাকার ফাইনের চালান দেওয়া হয়েছে এদেরকে? কটা অ্যারেস্ট করেছে সঞ্জয়কে? নেই, কোনো আনসার নেই। আমাকে দেখান তো যে মদ্যপান করে সঞ্জয় কতগুলো চালান কাটা হয়েছে সঞ্জয়ের এগেনস্টে। ও তো করে, তো বলছে যে আমি বিভিন্ন মদ খাই, মদ খেয়ে চালাই, এই বাইক নিয়ে আনব্রিডেড পাওয়ার এনজয় করে তারা। তাহলে এই আনসারটা কে দেবে? বিনীত গোয়েল দেবেন, না লেটেস্ট কমিশনার দেবেন, না রাজীব কুমার দেবেন, না চিফ মিনিস্টার দেবেন? এখানে সাধারণ মানুষের ওপরে দুনিয়ার আইনের শাসন, আর যারা ক্ষমতায় বসে রয়েছে, ক্ষমতার অপব্যবহার করছে, তাদের জন্য সমস্ত ছাড়। এইটা তো আইনের শাসন হচ্ছে না, এটা তো বায়াসড একটা মানে মানে পক্ষপাত দুষ্ট শাসন ব্যবস্থা। এই জায়গাতে কলকাতা পুলিশ শুড বি আনসারেবল। দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রথম কথা, ফাঁসি দেওয়া যায় না, তো বললাম মোটিভের একটা প্রশ্ন থাকে, সোশ্যাল এবং মানে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্রাইমের একটা প্রশ্ন থাকে, এবং মানে কিভাবে হয় অনেক মানুষের কাছে এটা জানা নেই। প্রথম জিনিসটা হচ্ছে যে একটা ব্যালেন্স শিট তৈরি করা হয়, যেরকম অ্যাকাউন্টস যারা পড়েছেন ব্যালেন্স শিট জানেন, সেই ব্যালেন্স শিটের মধ্যে দুপাশে দুটো কলাম থাকে। একটা হচ্ছে অ্যাগ্রেভেটিং সার্কামস্টেন্সেস, একটা হচ্ছে মিটিগেটিং সার্কামস্টেন্সেস অফ দ্য ক্রাইম অ্যান্ড দ্য ক্রিমিনাল। এবং বিফোর জাজিং দ্য কনটেক্সট, একজন জাজ কি করেন সেটা বলে দিচ্ছি। বিফোর জাজিং দ্য জাজমেন্ট বা ভার্ডিক্ট, যে কি শাস্তি দেব, তার জন্য একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করা হয় এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে। যে ডেথ পেনাল্টি দেওয়ার আগে পর্যন্ত পরিস্থিতি, মানসিকতা, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, সিচুয়েশন এবং বায়োলজিক্যাল ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোকে মিলিয়ে দেখা হয় যে কতটা নেগোশিয়েবল, কতটা নেগোশিয়েবল নয়। তার কারণ পৃথিবীর 110টা দেশ থেকে ফাঁসির বিধান উঠে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে নাই ফর নাই মানা হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে রিফর্মেটিভ জাস্টিস। জজ লিখেছেন ওখানে যে তিনি মনে করছেন যে এখনো সঞ্জয় রিফরমেশনের সুযোগ রয়েছে। কিন্তু রিফরমেশন মানে এইটা ভেবে নেওয়ার কিছু কারণ নেই যে সঞ্জয়কে ছেড়ে দেওয়া হলো এবং কাল থেকে বলা হলো তুমি মানে আবার একদম মানে সার্টিফাইড ধর্ষক হয়ে ওঠো, এটা বলা হচ্ছে না। এবং আপনাদের মাথায় দিয়ে রাখি যে মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন কারাদণ্ড অনেক রিগোরাস পানিশমেন্ট। কারণ মৃত্যুদণ্ডে আপনি একটা লোককে মৃত্যুদণ্ড যে কোনো ভাবে হোক, আপনি গুলি করে মারুন কাউকে এনকাউন্টার করে, অথবা আপনি তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিন, একটা লোক একবারে অত্যাচারিত হয়ে মরে গেল। আর রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আমৃত্যু কারাদণ্ড, তার মানে হচ্ছে একটা লোক 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেলেন সারা সারা জীবনের জন্য, তাকে ওই ওই তার মধ্যেই যা লম্ফজম্প তাকে করতে হবে। ফলে এই যে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে, সমাজ থেকে, দিনের আলো থেকে বিচ্যুত হয়ে একটা ঘরবন্দি বন্দি দশা, আমরা অনেকে নিজেরাই মানে যারা কাজকর্ম করি দৈনন্দিন জীবনে, বাইরে আসি যাই, অনেকেরই এরকম ফিল করেন যে বাড়িতে কেউ যদি বসিয়ে দেয় আমাদের বিরক্ত লাগে, যে বেরোতে পারছি না, লোকের সাথে কথা বলতে পারছি না। আমরা তো কোভিডে এটা ফেস করেছি, আমরা কোভিডের সময় তো নিজেরা ফেস করেছি, আমরা তো এক ধরনের ইমপ্রিজেন্ট হয়ে গেছিলাম, বেরোতে পারছিলাম না, আমাদের মানে সূর্যের আলো দেখা বন্ধ হয়ে গেছিল প্রায়। তাহলে ওই 2 বছর, ওই কয়েকটা মাস আমরা ফেস করেছি, প্রত্যেকেই ইমপ্রিজেন্ট হয়েছিলাম, প্রত্যেকেই আসামিদের মতো বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, কাজও করছি, ঘরে রান্নাও করছি, বাজারও প্রায় বাড়িতেই প্রায় চাষাবাদ করতে হবে, এরকম সিচুয়েশন। তাহলে সেই রকম জায়গা যদি একটা লোক, আমরা কি ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছিলাম সাধারণ মানুষ। তাহলে একজন আসামিকে যদি রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দেওয়া হয়, সারা জীবন যতদিন তার নিঃশ্বাস থাকবে ততদিন সে ওই বন্দি দশাতেই থাকবে, এটা কিন্তু অনেক রিগোরাস পানিশমেন্ট। এটা কিন্তু সাইকোলজিক্যালি এক ধরনের বিশাল বড় পানিশমেন্ট রাদার দ্যান ডেথ। এবং রিফর্মেটিভ জাস্টিসের গপ্পটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে ধরে নেওয়া হয় যে আমাদের গণতান্ত্রিক পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মানুষকে একবার রিইন্টিগ্রেশনের সুযোগ দেওয়া উচিত, আনটিল অ্যান্ড আনলেস সে একেবারে তার ক্রাইমটা এমন একটা সিচুয়েশনে পৌঁছেছে সাইকোলজিক্যালি যে তার রিফরমেশনের অবস্থা নেই, তখন একমাত্র ডেথ পেনাল্টি দেওয়া হয়। সেটাই হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন। বিচার ব্যবস্থা মনে করছে যে সঞ্জয় রায় যদি 15 বছর, 20 বছর, 25 বছর একটা রিগোরাস ইমপ্রিজনমেন্টে থাকে, এরকম হতেই পারে যে সে মানে হয়তো রিফর্ম করলো, নেশার এই যে একটা বিচ্ছিরি নেশার পাহাড়ে ডুবে যাচ্ছে সে, সেখান থেকে সে হয়তো নিজেকে রিকভার করতে পারলো, অথবা সে পরবর্তী দিনে এসে হয়তো সোসাইটিতে, অনেক বয়স হয়ে যাবে তার, হয়তো সে হয়তো রিইন্টিগ্রেশন করতে পারলো। তো সেই কারণে রিফরমেশনের কথাটা রুলড আউট করে দেওয়া হয়নি এই বিচারে, সেই জন্যই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্য সরকারের প্রশ্ন নিয়ে আপনি জানতে চাইলেন। রাজ্য সরকার এই গোটা ম্যাটারটার মধ্যে একটা ইন্টারেস্টিং কাজ করেছিল, একটা অপরাজিতা বিল নিয়ে এসেছিল হঠাৎ করে বিধানসভায়, যে বিলটা পাশ হয়নি এখনো, তার কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ বিল, ওটা তো ট্রেন্ডের রাজনীতি।
এখন রিল মেকাররা আমরা ওই ট্রেন্ড দেখি না, কি গানে চলছে, কি ভিডিও চলছে, ওইটা হচ্ছে ট্রেন্ডের বিল, যেটা কিছু করে দেখাতে হবে। যদি আপনার মনেই হয়ে থাকে যে সত্যি এইরকম একটা এই ধর্ষণ একটা মানে পৈশাচিক ঘটনা, এবং এটার জন্য আমাদের ভারতীয় ন্যায় সংহিতায় যেহেতু ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নয়, এবং সেইখানে আপনি মনে করছেন যে স্টেটের ক্ষেত্রে এরকম একটা রুল আসা উচিত, আপনার দুটো অপশান ছিল। প্রথম অপশানটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা বড় অঙ্কের এমপি কিন্তু পার্লামেন্টে উপস্থিত থাকেন। ভারতীয় ন্যায় সংহিতা যখন পাশ হয়েছে তখন তারা এই প্রশ্নটা করেননি কেন যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দাও, এখানে এসে তুমি বিধানসভায় টেবিল করছো কেন? বিধানসভায় আছে, যদি বিধানসভাতেই টেবিল করে থাকো তাহলে এর আগে করলে না কেন? এর আগে তো অনেক রিগোরাস ধর্ষণ হয়েছে, কামদুনির মতো ঘটনা আমরা দেখেছি, পার্ক স্ট্রিটের মতো ঘটনা আমরা দেখেছি, তারপরেও তুমি কেন একটা অপরাজিতার মতো বিল তুমি টেবিল করতে পারছো না, পারোনি? আজকে হঠাৎ এসে তোমার এই মিথ্যাচারটা কেন? ধর্ষণ, ডোমেস্টিক ভায়োলেন্স, মেয়েদের ওপর নির্যাতন, মলেস্টেশন, এটা তো আমাদের দৈনন্দিন খবরের কাগজের একটা মানে বিজ্ঞাপনী হেডলাইনের মতো হয়ে গেছে। কাগজ খুললে আমরা এরকম একটা দিনও যায় না যে একটিও নির্যাতনের খবর নেই এরকম কাগজ পাওয়া যাবে না। কোথাও না কোথাও আছে, কখনো কলকাতায় আছে, কখনো মুর্শিদাবাদে আছে, কখনো সুন্দরবনে আছে, আছেই। আইদার কেউ কারোর বউকে পেটাচ্ছে, আইদার কেউ কাউকে মানে যৌন নিগ্রহ করছে, কখনো কর্মক্ষেত্রে করছে, কখনো বাড়িতে করছে, কখনো ট্রামে বাসে করছে, কখনো পিটিয়ে খুন করে দিচ্ছে। এগুলো তো প্রত্যেক দিনের খবরের কাগজের একটা পার্ট, মানে বোধহয় একটা কলাম বরাদ্দই থাকে নির্যাতনের খবর প্রকাশের জন্য। এইরকম একটা পরিস্থিতি হয়েছে আমাদের। তাহলে এই বিলগুলি আগে টেবিল করনি কেন? তোমার যদি এত ভিশনারি হবে যে আমাকে সমাজকে শেখাতে হবে, একটা মানে রিগোরাস পানিশমেন্ট দিতে হবে যাতে সবাই ভয় থাকে, যাতে মেন্টালিটি শুধরে যায়, এতদিন কি করছিলে বাবা? ন্যায় সংহিতা যখন পার্লামেন্টে পাস হচ্ছিল তখন তুমি ওখানে গিয়ে সঠিকভাবে বলনি কেন? অর্ধেক দিন তো থাকেই না, অর্ধেক পার্লামেন্টে তৃণমূলের এমপি প্রেজেন্ট থাকে না, তাহলে তাহলে লাভটা কি আছে? তার মানে একটা মিথ্যা কথা বলা হচ্ছে, একটা ত্রুটিপূর্ণ বিল উপস্থাপনা করে দিয়েছে। আর স্টেট ওইভাবে যেতে পারে না। হাইকোর্টের বিচারপতিও বলেছেন যে আপনি অ্যাগ্রিভ পার্টি মানে কমপ্লেনেন্ট, যে আমাদের অভিযোগকারী অভয়ার মা বাবা, তার সাথে আপনি কথা না বলে দুম করে হঠাৎ করে সে ফাঁসি চাই বলে লম্বজম্ব শুরু করে দিলেন। কথা নেই বার্তা নেই, মানে একটা মানে সবসময় একটা ট্রেন্ডে মাতিয়ে রাখা, মানে খবরে আসতে হবে। অ্যাডভোকেট জেনারেল সাহেব তিনি আমার যথেষ্ট পরিচিত, এবং যে অ্যাডভোকেটরা এই মামলাগুলো লড়েছেন স্টেটের হয়ে তারাও আমার বন্ধুস্থানীয় সিনিয়র। আমি জানি যে তারা নিজেরাও জানেন যে এতে কিছু হবে না, কিন্তু কিছু করার নেই, তারা আলটিমেটলি তো মানে গভর্নমেন্ট সার্ভেন্টের মতো না, সরকার যা বলবে তাদের তাই করতে হবে। এবং এটা হচ্ছে একটা খবরে আসার রাজনীতি। এই বললেন, আপনি আমার প্রশ্ন করলেন, আমি আবার চারজনকে এটা নিয়ে বলবো, চেঁচামেচি করবো, এই করবো, ব্যাস। এটা হচ্ছে হাইলাইটে থাকা, ট্রেনটাকে জিয়ে রাখা, কিন্তু ফাঁসি ওইভাবে দেওয়া যায় না। আর যদি দিতেই হতো তাহলে সুপ্রিম কোর্ট তো ম্যাটারটা মনিটর করছে, আপনি হাইকোর্টে বললেন কেন? ডিরেক্ট সুপ্রিম কোর্টের রিট দিয়ে চলে যান, যদিও গভর্নমেন্ট হিসেবে আপনি রিট দিতে পারেন না, কিন্তু আপনি আপনার যদি মনে হয় আপনি ইয়েকে পাঠিয়ে দিন, মানে কপিল সিবালকে দিয়ে বক্তব্য উপস্থাপনা করুন, অথবা আপনি অন্য কাউকে দ্বারা জনস্বার্থ মামলা করুন। আপনার যদি মনে হয় যে এই বিচার ঠিক হয়নি, আপনি রিভিউর জন্য আপিল করুন। আপনি কিছুই করলেন না, হাইকোর্টে গিয়ে বলেন ফাঁসি দিয়ে দাও, মানে মগের মুল্লুক আর কি।